থিওরিয়ান প্রিন্সিপালস যে থিওরিটিক্যাল অল্প কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, অনেক বেশি কিছু না। তো শুরুর দিকে আমি জাস্ট এখানে কিছু সংজ্ঞা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিন খেয়াল করেন। এখানে দেখেন গ্রাফিক ডিজাইন কি, কত প্রকার বা ডিজাইন কি, এই 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 বিষয়গুলো আছে। সো আপনারা এগুলা আগে থেকেই জানেন, টুকটাক আইডিয়া সবারই আছে কম বেশি। সো অ্যাটেন্ডেন্স লিখ দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন প্রিন্সিপালস কি, গ্রাফিক ডিজাইন বা ডিজাইন প্রিন্সিপালসটা কি। গ্রাফিক ডিজাইন তো একটা সিঙ্গেল একটা জিনিস। সো ডিজাইন প্রিন্সিপালস কি, ডিজাইন প্রিন্সিপালস হচ্ছে যেই কাজকর্ম, গ্রাফিক ডিজাইনটা বা ডিজাইনটা যেই রুলস রেগুলেশন মেনে বা যেই জিনিসগুলা প্রিন্সিপালস গুলা ফলো করে কাজ করে, সেইগুলা হচ্ছে মূলত ডিজাইন প্রিন্সিপালস। ঠিক আছে। সো ডিজাইন প্রিন্সিপালস এর ভিতরে বেশ অনেকগুলো প্রিন্সিপালস আছে। তার ভিতরে আমাদের মোস্ট কমনলি ব্যবহার হয় যে প্রিন্সিপালস গুলো নিয়ে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন বা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করে জানান, আমি তিনশো জানি বুঝতে পারতেছি না আপনাদের কি অবস্থা। জি, জি, ওকে ফাইন। আমি একটু দিকটার অ্যাটেন্ডেন্সটাও দিয়ে নিই। জি, ওকে ফাইন। আটকে যায়নি, আমি একটু অফ করছিলাম। সো প্রিন্সিপালস এর ভিতরে বেসিক যে প্রিন্সিপালস আছে মোটামুটি 12টা প্রিন্সিপালস, এগুলা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। তারপর কিছু থিওরি আছে, and পাশাপাশি হচ্ছে কালার সাইকোলজি বা কালার থিওরি যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমত বেসিক প্রিন্সিপালস এর ভিতরে এক নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্টটা হচ্ছে একটা ডিজাইনের মেইন পয়েন্ট। কন্ট্রাস্টটা একটা ডিজাইনের মেইন পয়েন্ট, যেই জিনিসটার উপরে বেস করে একটা ডিজাইন সাজানো হয় বা একটা ডিজাইন নির্ভর করে যে জিনিসটার উপরে। সো ওইটা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট। সো ডিজাইনের কন্ট্রাস্টটা বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন ওয়েতে এটা হইতে পারে। যেমন শেপের মাধ্যমে কন্ট্রাস্ট হইতে পারে, তারপরে হচ্ছে কালার হইতে পারে, সাইজ হইতে পারে, ঠিক আছে, তারপরে অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি। এই ধরনের বেশ কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট। সো যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখতে যাই যে ডিজাইনের কন্ট্রাস্ট জিনিসটা কি, এখানে আমরা জাস্ট মুভি পোস্টার ডিজাইন লিখে সার্চ করলাম। দেখেন এখানে হচ্ছে যদি এই ডিজাইনটা ওপেন করি, সো আপনারা একটু কমেন্ট করবেন, হ্যাঁ ঠিক আছে। সো কমেন্ট করবেন, আমি কয়েকটা ডিজাইন ওপেন করি জাস্ট জানার জন্য। সো আগে বুঝে নেন যে ডিজাইনের কন্ট্রাস্ট হচ্ছে এক মানে একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে প্রদর্শন করে, বা একটা ডিজাইনের মেইন ফোকাস যেটা, মানে যাকে উদ্দেশ্য করে ডিজাইনটা করা, এটা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট বলে। তো আমরা যদি এখানে একটু চিন্তা করি যে এই ডিজাইনটা, যে পোস্টারটা দেখা যাচ্ছে, এই পোস্টারের ভিতরে কোন জিনিসটা কন্ট্রাস্ট হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বলেন তো? দা বয়, হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট যেটা আছে, এটা হচ্ছে কন্ট্রাস্টিং টাইপোগ্রাফি বা কন্ট্রাস্টিং টেক্সটের মধ্যে হয়েছে। তো এখানে যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে মডেল যেটা আছে, এই মডেলটা হচ্ছে কন্ট্রাস্ট, এই ডিজাইনের কন্ট্রাস্ট। এরকম ভাবে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কন্ট্রাস্ট থাকবে, যেই জিনিসটা হচ্ছে ডিজাইনের মেইন পয়েন্ট। ঠিক আছে। তো কন্ট্রাস্ট আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এরপরেও যদি আপনার মনে হয় যে কন্ট্রাস্ট খুঁজে বের করতে আপনার কোনো সমস্যা হচ্ছে, বা আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না যে অ্যাকচুয়ালি কোনটাকে আমরা কন্ট্রাস্ট ধরবো, অনেক সময় থাকে কি যে অনেক সময় থাকে হচ্ছে যে ডিজাইনের কন্ট্রাস্ট গুলা হচ্ছে একটু ওইটাকে কি বলে, সরি ভুলে গেলাম নামটা, হায়ারার্কি যেটা, সরি, হায়ারার্কি যেটা বলে যে ডিজাইনের কন্ট্রাস্ট অনেক সময় একটু ধরতে সমস্যা হইতে পারে, যে কোনটার পরে কোনটা ধরবো বা কোনটা প্রথমে তো ধরবো, হায়ারার্কি জিনিসটা যেভাবে কাজ করে। সো এই সময়গুলোতে আমরা ডিজাইনের কন্ট্রাস্টটা বের করার সহজ ওয়ে হচ্ছে, আপনি ডিজাইনটা সামনে ধরবেন বা সামনে বের করবেন, বের করার পরে এক সেকেন্ড চোখ বন্ধ করে আবার চোখটা খুলবেন, তাহলে দেখবেন যে মেইন জিনিসটা, মেইন পয়েন্টটা আপনার চোখের সামনে পড়তেছে। সো যখন চোখের সামনে যে জিনিসটা ফার্স্টে পড়বে, ওইটাকে আপনি কন্ট্রাস্ট হিসাবে কাউন্ট করতে পারেন, যদি নিতান্তই বুঝতে না পারেন। ঠিক আছে। সো এরপর আসেন হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্স কি জিনিস? ব্যালেন্স হচ্ছে সমতা। একটা ডিজাইনের সাধারণত তিন ধরনের ব্যালেন্স ব্যবহার করে থাকি আমরা, বা তিন ধরনের ব্যালেন্স হয়ে থাকে একটা ডিজাইনে। সো কি কি ব্যালেন্স হয়ে থাকে? প্রথমত হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স, অ্যাসিমেট্রিক ব্যালেন্স, আর একটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স বা রেডিয়াল ব্যালেন্স যেটাকে বলে। সো সিমেট্রিক ব্যালেন্স কি? সিমেট্রিক ব্যালেন্স হচ্ছে কি, সমতা যেহেতু ডিজাইনের বলা হচ্ছে, সো একটা ডিজাইনকে আপনি যখন ডিভাইড করবেন, দুই ভাগে ভাগ করবেন,
ওই ডিজাইনটার দুই পাশে যদি সমান এবং সমপরিমাণ এলিমেন্ট থাকে তাহলে ওইটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। দেখেন এক্সাম্পল এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি এক্সাম্পল হিসাবে দেখি যে এখানে এখানে কি করতেছে যে এই পাশে একজন মানুষ যেই সাইজের, এই পাশেও আরেকজন মানুষ সেম সাইজের। সো এটা পুরো জিনিসটাকে যদি আমরা ডিজাইন ধরি, পুরো জিনিসটাকে ডিজাইন ধরি এবং মাঝখান থেকে যদি ভাগ করি, মাঝখান থেকে ভাগ করি তাহলে কি হচ্ছে, বাম পাশে সেম সাইজের একজন মানুষ, ডান পাশে সেম সাইজের একজন মানুষ, দুইজন মিলে যেহেতু একই পরিমাণ ওজন এবং একই পরিমাণ সংখ্যা বহন করতেছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। সো মানুষের ক্ষেত্রে দেখেন কি হয়েছে, মাঝখান থেকে যদি বরাবর ভাগ করা হয়, দুই পাশে কিন্তু সম পরিমাণ এলিমেন্ট এবং সমান সংখ্যক এলিমেন্ট থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স। আর অ্যাসিমেট্রিক ব্যালেন্স কি? অ্যাসিমেট্রিক ব্যালেন্স হচ্ছে পরিমাণটা সমান থাকবে, সরি মানে ভাগ করার পরে ওজন যেটা, ওজনটা সমান থাকবে কিন্তু পরিমাণ কম বেশি হইতে পারে, ঠিক আছে, পরিমাণ কম বেশি হইতে পারে। কিরকম? সো এখানে এই অ্যাসিমেট্রিক ব্যালেন্সে দেখেন কি ব্যবহার করা হয়েছে। এখানে আমি যদি এক্সাম্পলটা দেখি, এটা পুরো ডিজাইন, এই পাশে একটা বড় জন্তু ব্যবহার করা হয়েছে, এই পাশে একটা ছোট জন্তু ব্যবহার করা হয়েছে। কিন্তু ছোট জন্তুর সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা মিলে এই পুরো জিনিসটার ব্যালেন্স ক্রিয়েট করছে। আর এই বড় জিনিসটা একটা, এবং এই একটাতে এই পাশে ব্যালেন্স ক্রিয়েট করছে, ঠিক আছে। এটাও সেম, এই পাশে দেখেন ফাঁকা জায়গা রাখা হয়েছে এবং এই এই ছোট জিনিসটার সামনে অনেক ফাঁকা জায়গা রাখা হয়েছে, দুইটা মিলে ব্যালেন্স ক্রিয়েট করছে। এক কথায় হচ্ছে আমরা যেই জিনিসটার বা যেই ডিজাইনের দুই পাশের এলিমেন্টের পরিমাণ কম বেশি হইতে পারে, পরিমাণ কম বেশি হইতে পারে কিন্তু ওজন সমান হবে, এটাকে আমরা বলছি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপরে হচ্ছে রিডায়াল ব্যালেন্স, যেই ব্যালেন্সটা কোনো ডিজাইনের মাঝখান থেকে শুরু হয়ে শেষ হয়। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কি, মান্ডালা ডিজাইন, সবার মনে আছে আশা করি। সো মান্ডালা ডিজাইন টাইপের যে ডিজাইন গুলো হয়ে থাকে, স্পাইরাল বলি, মান্ডালা বলি, ফ্লোরাল বলি, এই টাইপের জিনিসগুলা সাধারণত রিডায়াল ব্যালেন্সে হয়ে থাকে। সো আমরা যদি এখান থেকে চিন্তা করি যে একটা মুভি পোস্টার, মনে করি যে এই পোস্টারটার কথা যদি চিন্তা করি যে এটা কোন ব্যালেন্সের আওতাভুক্ত হতে পারে, আমাকে একটু কে বলতে পারবেন? এই 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 পোস্টার ডিজাইনটা কোন ব্যালেন্স, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক নাকি রিডায়াল ব্যালেন্স? বলেন তো, কমেন্টে লিখেন। শুধু এস লিখবেন, তারপরে এস মানে এ এস লিখবেন, অ্যাসিমেট্রিক আর বড় পুরোপুরি লেখার দরকার নেই। সিমেট্রিক মানে এস, অ্যাসিমেট্রিক হচ্ছে এ এস লেখেন। অ্যাসিমেট্রিক একজন বলছে, সিমেট্রিক বলছে। ওকে, সিমেট্রিক ব্যালেন্স। অ্যাসিমেট্রিক এটা হবে না। অ্যাসিমেট্রিক বলছে কি, মাঝখান থেকে ভাগ করার পরে দুই পাশের পরিমাণ যদি কম বেশি থাকে। দেখেন আমি মাঝখান থেকে ভাগ করি, ডিজাইনটা যদি মাঝখান থেকে ভাগ করা হয়, জাস্ট এ সেকেন্ড, দেখেন মাঝখান থেকে যদি ভাগ করা হয় তাহলে দেখেন দুই পাশে কিন্তু সমান পরিমাণ এলিমেন্ট, সমান পরিমাণ জিনিসপত্র আছে। তো যখন দুই পাশে সমান সংখ্যক থাকবে তখন এটা হবে সিমেট্রিক ব্যালেন্স, ঠিক আছে, সিমেট্রিক ব্যালেন্স। সো এরপরে যদি আরেকটু দেখার চেষ্টা করি আমরা, এটা যে এটা একটা, এটা মোটামুটি সিমেট্রিক ব্যালেন্সের আওতাভুক্ত। এখানে দেখেন কয়েকটা পোস্টার আছে। আচ্ছা, এখানে লাস্টে যেটা আছে, এই পাশের যে পোস্টারটা আছে দেখেন, এটা এটা কি অবস্থায় আছে, এটা সিমেট্রিক না সিমেট্রিক, সহজেই বোঝা যাচ্ছে যে এক পাশে বেশি এক পাশে কম। তো যখন এই পুরো জিনিসটা এক পাশে আছে এবং এখানে দেখেন টেক্সট দিয়ে ছোট ছোট কন্টেন্ট দিয়ে মোটামুটি ব্যালেন্সটা ফিল আপ করা হয়েছে, তো এটা হবে অবশ্যই অ্যাসিমেট্রিক ব্যালেন্স। সো আমরা কোনো ডিজাইন শুরু করার আগে ব্যালেন্সটাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং এমন না যে ব্যালেন্স আগে করে নিয়ে তারপরে ডিজাইন সাজাইতে হবে, এরকম কিন্তু না। কিন্তু আপনি থিওরি প্রিন্সিপালস গুলো জানেন, ঠিক আছে, থিওরি প্রিন্সিপালস গুলো আপনার জানা আছে, পুরো বিষয়টা যখন মাথায় থাকবে, ডিজাইন কমপ্লিট করার পরে দেখবেন আপনি এইরকম অবস্থায় অটোমেটিকলি চলে আসবে। আর আপনার ডিজাইন করার পরে যদি আপনার ইয়াগুলা ডিজাইনটা কোনো ব্যালেন্সের ভিতরে না আসে, তাহলে মনে করবেন আপনার ডিজাইনটা পরিপূর্ণ হয় নাই বা কোনো না কোনো ভাবে ডিজাইনের মধ্যে ভুল আছে। সো সহজে আমি জাস্ট ব্যালেন্সটুকু বললাম, দেখেন এখানে আরো আছে, এগুলো আপনারা মিলাবেন। সো আমরা কি করতে পারি, আমরা প্রথমত হচ্ছে লেআউট ডিজাইন করতে পারি। দেখেন যে কোনো একটা ডিজাইন যখন আমরা শুরু করি, আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি না আজকে, ইলাস্ট্রেটর যেহেতু কোনো ক্লাস নেব না, আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম না। সো লেআউটটা কি জিনিস? লেআউট হচ্ছে একটা ডিজাইনের স্ট্রাকচার, কোথায় কিভাবে কোন জিনিসটা বসবে, এই জিনিসটুকু হচ্ছে আগে আপনার একটা ওয়্যার ফ্রেমিং বা লেআউট ডিজাইন করে নিতে হবে। সো আমি যদি এখান থেকে চিন্তা করি যে আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবো, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া পোস্টারের সাইজ হয়ে থাকে কত, স্কোয়ার সাইজ।
আপনি মনে করেন যে খাতা কলমে এই জিনিসটা এভাবে আঁকাচ্ছেন, ঠিক আছে, স্কোয়ার সাইজের একটা এরিয়া নিলেন। নেওয়ার পরে এখন এটা মনে মনে দুই পাশ থেকে কল্পনা করেন যে আপনি ভাগ করছেন, ঠিক আছে। ভাগ করার পরে এবার এখানে লেআউট দেন যে আপনার কোন ব্যালেন্সের দিবেন। আমি মনে করি যেটা সিমেট্রিক, সিমেট্রিক ব্যালেন্সে দিব যেটা, ঠিক আছে। সিমেট্রিক, সিমেট্রিক ব্যালেন্সে দিব। সিমেট্রিক ব্যালেন্স কি হয়, মাঝখান থেকে দুই পাশে সমান থাকে। তো সেক্ষেত্রে আমি এটারে এখান দিয়ে আরেকটা ভাগ করে নিই, জাস্ট আমার বোঝার সুবিধার্থে একটা ভাগ করে নিলাম। এই জায়গাতে মনে করেন যে আমি আমার প্রোডাক্টটা রাখলাম, সরি, মেইন যে প্রোডাক্টটা, আমি এখানে প্রোডাক্টটা বসাইলাম, ঠিক আছে। প্রোডাক্টটা বসাইলাম, প্রোডাক্ট বসানোর পরে এবার প্রোডাক্টের নিচে এখানে হচ্ছে আমি টেক্সট লিখলাম, টেক্সট লিখলাম। তারপরে এই পাশে দিলাম হচ্ছে আমি কন্টাক্ট ইনফরমেশন, এইখানে দিলাম হচ্ছে ওয়েবসাইট, এন্ড এই পাশে দিলাম হচ্ছে বাই নাও টাইপের কোন একটা বাটন। এন্ড বাম পাশে এখানে হচ্ছে আমি কোন একটা অফার লিখলাম। আর ডান পাশে এই জায়গায় দিলাম হচ্ছে আমার কোম্পানির লোগো। তাহলে এখন এই ডিজাইনটাকে যদি মাঝখান বরাবর ভাগ করা হয় তাহলে কি হচ্ছে দেখেন, একদম সুন্দর করে দুই পাশে সিমেট্রিক্যাল ব্যালেন্সের মতো, সিমেট্রিক্যাল ব্যালেন্সের মতো হচ্ছে ইয়া হয়ে যায় আর কি, এই কি বলে এটার, ভাগ হয়ে যায়, ঠিক আছে। সো যখন এই জিনিসটা আপনি আগে একটা ওয়্যার ফ্রেমিং ডিজাইন করে নেবেন, ওয়্যার ফ্রেম ডিজাইন অথবা হচ্ছে কি বলে এটার নাম, একটা লেআউট ডিজাইন করে নেবেন, তখন আপনার ডিজাইনটা কিন্তু অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। সো আমরা যেহেতু নেক্সট অল্প কয়েকটা ক্লাসের পরে আমরা প্রজেক্ট করব, বিভিন্ন ফ্লায়ার ডিজাইন করব, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা ব্যানার, তারপরে ব্রোশিয়ার ডিজাইন করব। সো আমাদের ডিজাইনের প্রিন্সিপালস, থিওরি প্রিন্সিপালস এর ব্যাপারটা ক্লিয়ারলি আমাদের ধারণা থাকতে হবে। তো আশা করি ব্যালেন্স বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পারছেন। ব্যালেন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তিন ধরনের ব্যালেন্স নিয়ে, রেডিয়াল ব্যালেন্সটা খুব কম ব্যবহার হয়, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক বা রেডিয়াল ব্যালেন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কমেন্টে লিখবেন দ্রুত, তাহলে আমরা মানে শেষ করতে পারবো তাড়াতাড়ি, কারণ এই জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নেই। ওকে, এগেইন পাগল হয়েছেন, এই জিনিস এগেইন আবার আলোচনা করা যায়। সো এরপরে চলেন আমরা অ্যালাইনমেন্টে দেখি। সো অ্যালাইনমেন্ট কি জিনিস, সুসজ্জিত করা বা একটা জিনিসকে কিভাবে আমরা সাজাবো। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন তাহলে সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। সো রেডিয়াল ব্যালেন্সটা গত ক্লাসে আমরা দেখছিলাম কি, মান্ডালা ডিজাইন একদম মাঝখান থেকে শুরু করে যেটা সাইডে সরায় যায়, ওটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। দেখেন, ব্যালেন্স ইন ডিজাইন, এই দেখেন এই যে এই টাইপের যে ডিজাইন গুলো আমরা শিখছিলাম, এইগুলো হচ্ছে রেডিয়াল ব্যালেন্সের আওতাভুক্ত, মাঝখান থেকে শুরু করে বাইরের দিকে যেগুলো সরায় যায়। ওকে, কোন ব্যালেন্স নিয়ে কাজ করলে বেটার হয়, এটা এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনার ক্লায়েন্টের যদি মনে করেন যে পোস্টার কি করে রেডিয়াল ইউজ করে, So, আপনার ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট অল্প থাকে, এলিমেন্ট বা ডিজাইনের পরিমাণ অল্প থাকে, সেই ক্ষেত্রে আপনি এসিমেট্রিক ব্যালেন্স ব্যবহার করতে পারেন। যেমন আমরা এখানে দেখলাম কি যে একটা সিমেট্রিক ব্যালেন্স, এসিমেট্রিক ব্যালেন্স করতে গেলে কি হবে, যে এই প্রোডাক্টটা হচ্ছে এক পাশে রাখবেন, টেক্সট গুলো এক পাশে রাখবেন, ঠিক আছে। ব্যালেন্স বাদে কিছু কাজ দেখান, ব্যালেন্স বাদে কিছু কাজ দেখতে হলে প্র্যাকটিস রিলেটেড যে কাজগুলো আছে, প্র্যাকটিস করা কাজ, সেগুলো দেখতে হবে আপনারা। আমি থিওরি প্রিন্সিপালস পড়ানো শেষ করার পরে এরপর আপনারা যে কোনো ডিজাইন দেখবেন এবং ওইটাকে ব্যালেন্সের সাথে বা আপনার অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর সাথে মিলাই দেখবেন যে কোনটার মধ্যে সকল ধরনের জিনিস আছে এবং কোনটার মধ্যে নাই। আমি সবকিছু খুঁজে খুঁজে দেখাই দিলে আপনারা কি করবেন। সো অ্যালাইনমেন্ট হচ্ছে তিন ধরনের অ্যালাইনমেন্ট হয়ে থাকে, আমরা জানি, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন আর হচ্ছে সেন্টার অ্যালাইন। সো ইলাস্ট্রেটরে আমরা দেখেছিলাম অ্যালাইনমেন্টের ভিতরে আরো বেশ কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন আছে, তারপরে হচ্ছে লেফট টপ বা হরিজন্টাল সেন্টার বা ভার্টিক্যাল সেন্টার, এই ধরনের বেশ কয়েকটা জিনিসপত্র আছে। সো অ্যালাইনমেন্ট আশা করি খুব জটিল কিছু না, সহজেই আমরা বুঝতে পারবো, আমরা জানি অ্যালাইনমেন্টটা নিয়ে। এরপর আসেন হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি জিনিসটা একটু গুরুত্বপূর্ণ। সো হায়ারার্কি কি, হায়ারার্কি হচ্ছে একটা ডিজাইন সাজানোর পদ্ধতি, ঠিক আছে। ডিজাইন সাজানোর পদ্ধতি কি, যে আমরা সাধারণত যখন ডিজাইন দেখা শুরু করি, আমরা ডিজাইন করা না, মনে করেন আপনি একজন ভিজিটর, আমরা মনে করা করি ভিতর নেই, এখানে এই যাই, আমরা একটা ডিজাইন বের। সো লেটস সে এই ডিজাইনটা, ওকে। সো এই ডিজাইনটা যদি আমরা অ্যাজ এ ভিজিটর হিসেবে দেখা শুরু করি, সর্বপ্রথম এই ডিজাইনের কোন জিনিসটা আমরা দেখবো, এই ডিজাইনের কন্ট্রাস্ট যেটা, এই জিনিসটা আমরা দেখবো। সো আমরা এখান থেকে আইডেন্টিফাই করি, একদম মনে করি যে এটা হচ্ছে আমরা প্রথমে দেখবো, এই কন্ট্রাস্টটা এটা হচ্ছে এক নাম্বার আমরা দেখবো। এটা দেখার পর আমাদের চোখ চলে আসবে কিন্তু নিচের দিকে,
যেখানে কি লেখা আছে, মানুষটার দিকে আগে চোখ যাচ্ছে, তারপরে যাচ্ছে নিচের দিকে। এরপরে দেখতেছেন আপনি এই যে রিলিজ ডেট অথবা ডেট, যেটা যে কবে পাচ্ছেন, কখন পাচ্ছেন, এই জিনিসটা টুকু দেখতেছেন। দেখার পরে এরপরে আপনার চোখ কোথায় যাচ্ছে, যে কে কে অ্যাক্টিং করছে, মডেল কারা, নিচের দিকে দেখেন লেখা আছে মডেল কারা। যদি এটা সিনেমা পোস্টার হয়, প্রথমত এই নায়কটা কে, নায়কের ছবিটা দেখলেন, এবার নাম কি, তারপরে রিলিজ ডেট দেখতেছেন, রিলিজ ডেট দেখার পর আপনি আসতেছেন কোথায়, যে এটাতে কারা কারা অভিনয় করছে। সর্বশেষ আপনার মন চাইলে দেখতে পারেন যে প্রোডাকশন কারা করছে। এই জিনিসগুলো দেখতে দেখতে পারেন, না দেখলেও না দেখতে পারেন, এটা বাধ্যতামূলক না। এই যে সিরিয়াল করে একটার পর একটা আমরা দেখতেছি, কোনটার পর কোনটা দেখব, এই যে সুসজ্জিত করার যে ব্যাপারটা, এটা হচ্ছে হায়ারার্কি। একটা ডিজাইনের মধ্যে ডিজাইন কোন জায়গা থেকে দেখা শুরু করব এবং কোন জায়গা নিয়ে দেখা শেষ করব, এটা হচ্ছে ডিজাইনের হায়ারার্কি। সো হায়ারার্কি হইতে পারে বিভিন্ন ধরন অনুযায়ী, কন্ট্রাস্টের মতো, কালারের মধ্যে হইতে পারে, সাইজের তারতম্য হইতে পারে, টাইপোগ্রাফিতে হইতে পারে, অ্যালাইনমেন্টে হইতে পারে, এবং স্পেসে হইতে পারে। সো এই পুরো জিনিসটা হচ্ছে ডিজাইনের হায়ারার্কি। হায়ারার্কিটা যে কোনো ডিজাইনে মেনটেন করা খুবই জরুরি। একটা ডিজাইনের মধ্যে আমি যদি একটু সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, মনে করেন যে একটা ডিজাইন করছি, সো এখানে দরকার এরকম না, আমি বিগিনার লেভেলের ডিজাইন পাওয়া কষ্টকর। এমন অনেক ডিজাইন থাকে না, যে ডিজাইনের ফন্ট সাইজ তারপরে কালার মোটামুটি সব মানে হিজিবিজি, ফন্ট গুলা সব সেম সাইজের, টাইটেল ডিসক্রিপশন বা আদার্স যা বলেন সবগুলো সেম সাইজের ফন্ট। সো কোনটা আপনার ইম্পর্টেন্ট, কোনটা ডিসক্রিপশন বা কোনটা আগে পরে দেখবেন, এই ধরনের কোনো কিছু বোঝা যায় না। বিগিনিং বিগিনিং লেভেলের যে ডিজাইন গুলা, ওগুলো সাধারণত অনেকে ইয়ে করে না, মানে গুগলে পাওয়া যাবে না, বিভিন্ন ফেসবুক পেজে পাওয়া যাইতে পারে, বা আমাদেরও পুরাতন সময় আমরা যখন নতুন সময় ডিজাইন করতাম, ওই টাইপের সময়ে যদি ডিজাইন কিছু দেখা যায়, তাহলে ওইগুলো পাওয়া যেতে পারে। তো প্র্যাকটিসের সময় সাধারণত আমরা এই ধরনের ডিজাইন গুলো করে থাকি, যে একই ধরনের ফন্টের সাইজ অনেকগুলো, মানে বড় বড় করে ফন্টের সাইজ দিলাম, দেখতে ভালো লাগতেছে, তারপরে 8টা 10টা কালার একসাথে অ্যাপ্লাই করে ফেললাম, সেটাও দেখতে ভালো লাগতেছে। এই ধরনের যে জিনিসগুলো, এলোমেলো যে ব্যাপারটা আছে, এটা থেকে ডিজাইনটাকে প্রফেশনালি ফোকাস করার জন্য বা প্রফেশনালি প্রেজেন্ট করার জন্য এই হায়ারার্কিটা ব্যবহার করা হয়, বা হায়ারার্কিটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে আসেন হচ্ছে রিপিটেশন। রিপিটেশন জিনিসটা কি? রিপিটেশন হচ্ছে একটা ডিজাইনের মধ্যে একই জিনিস, একই ধরনের জিনিস বারবার ব্যবহার করা, এটা হচ্ছে রিপিটেশন। একই জিনিস বারবার ব্যবহার করতে বলতে বলতে কি, যে একই আইকনকে আমরা বারবার ব্যবহার করব, নাকি একই লেখা বা একই কথা ব্যবহার করবো বারবার, এই ধরনের কোনো কিছু না। আমি এখানে একটু ড্র করার চেষ্টা করি। মনে করি যে এটা একটা ডিজাইন, এবং এই ডিজাইনটার এখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে ডেসক্রিপশন। এবার এই যে টাইটেল এবং ডেসক্রিপশন, এটা যেই সাইজে লেখছি, এখানে টাইটেলটা মনে করি যে আমি 10 পিটিতে লিখলাম, ডেসক্রিপশনটা লিখলাম 5 পিটিতে। এখন এই 10 পিটির টাইটেল আর 5 পিটির ডেসক্রিপশন বারবার একটা ডিজাইনের মধ্যে ব্যবহার করা, এটা হচ্ছে রিপিটেশন। যত জায়গাতে আমরা টাইটেল ব্যবহার করব, সব জায়গার টাইটেল গুলো থাকবে কি 10 পিটি, যতগুলো ডেসক্রিপশন ব্যবহার করব সবগুলো থাকবে 5 পিটি। ঠিক আছে? এই যে বারবার একই ধরনের একই জিনিস ব্যবহার করা, এটা হচ্ছে একটা ডিজাইনের রিপিটেশন। রিপিটেশন না করলে কি হয়, ডিজাইনটা দেখতে বিরক্তিকর লাগে, বা ওইটা ভালো ডিজাইন হিসাবে কাউন্ট হয় না। তো এগুলো সাধারণত আমরা সিভিতে অথবা হচ্ছে ফ্লায়ারে, ব্রুশিয়ারে, ব্র্যান্ডিং এলিমেন্টে এই জিনিসগুলো সাধারণত বেশি দেখতে পাই। কারণ টাইটেল গুলো যখন সেম হয়, ডিজাইনের সৌন্দর্যটা বাড়ে, একই কালার, তারপরে একই সাইজ, একই ফন্ট, এই জিনিসগুলো হচ্ছে রিপিটেশন, একটা ডিজাইনের বারবার একই জিনিস ব্যবহার করা। তারপরে হচ্ছে হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার ফাঁকা যে জায়গাগুলো থাকে, এগুলা হচ্ছে সাধারণত হোয়াইট স্পেস বলে থাকি আমরা। তো দেখেন এই ডিজাইনের মধ্যে কি, এখানে মডেল আছে, জাস্ট এখানে অল্প একটু লেখা আছে, আর বাকি সবগুলো জায়গা ফাঁকা। ঠিক আছে? কিন্তু আমরা অ্যাজ এ বাঙালি, আমাদের স্বভাব হচ্ছে যখন আমরা কোনো, এই যে এটা দেখেন ফাঁকা, কোনো ডিজাইন করাইতে যাই, বা লোকাল ডিজাইন যেগুলো, আমি সেটা বলতেছি, লোকাল প্রিন্টিং প্রেসের ডিজাইনের কথা যদি চিন্তা করি, যে এই ডিজাইনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে, ওনারা বলবে যে হয়তো আমার একটা ছবি বসায় দাও, অথবা আমার নাম লিখে দাও, অথবা আমার মেয়ে বা ছেলের একটা ছবি বসায় দাও। এই ধরনের বিহেভিয়ার হচ্ছে আমাদের বাঙালি যারা আমরা প্রিন্টিং প্রেস বা লোকাল যে কাজগুলো করে থাকি, লোকাল কাজ করার যে ক্লায়েন্ট গুলো আছে,
এনারা হোয়াইট স্পেস নামে যে কোনো জিনিস ডিজাইনের মধ্যে আছে প্রিন্সিপালস এর মধ্যে, এই জিনিসটা ওনারা বিশ্বাসই করতে চায় না। কারণ টাকা দিয়ে ডিজাইন করাচ্ছি, জায়গা কেন ফাঁকা রাখবো, ব্যাপারটা এরকম। ঠিক আছে, যে ঘর বাড়ি করছি, বাড়ির পিছনে এক হাত জায়গা পড়ে আছে, তো এক হাত জায়গা ফেলায় রাখবো কেন, আমরা দুটো সুপারি গাছ লাগাই রাখবো। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জিনিসটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস। ডিজাইনটা যত মানে সাধারণ হবে, স্বাভাবিক হবে, অল্প এলিমেন্টে ডিজাইন করবেন, ওই ডিজাইনটাই বর্তমানে আছে সবচেয়ে বেশি ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করা যায়। তারপরে হচ্ছে সিম্পলিসিটি, যেটা হোয়াইট স্পেসের মতো সিমিলার, ডিজাইনটাকে যত সিম্পল রাখা যায়। তো ফাঁকা জায়গা হোয়াইট স্পেস তো থাকবে, এবং সিম্পলিসিটি, ঠিক আছে, এটা রাখতে হবে। এরপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা খুব মজাদার, এবং ডিজাইনকে অর্গানাইজ করার জন্য প্রক্সিমিটিটা ব্যবহার করা হয়। মানে একই ধরনের এলিমেন্ট, যেটা আমরা রিপিটেশনে বলছি, একই ধরনের এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন গ্রুপে সাজানো। ঠিক আছে, এটা হচ্ছে প্রক্সিমিটি। সো একটা গ্রুপকে, যেমন এখানে বললাম কি যে এটা টাইটেল ব্যবহার করবেন 10 পিটি, ডিসক্রিপশন 5 পিটি। সো এইটা যে একটা গ্রুপ, একটা ফিচার হিসেবে গ্রুপ আছে, এই জিনিসটাকে আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গাতে সাজানো, প্রেজেন্টেশন করা, যেটা এটা হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটির কাজ বা প্রক্সিমিটি জিনিসটা ব্যবহার হয়। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইনের প্রিন্সিপালস গুলা। এর আরো কয়েকটা মনে হয়, আরো 4টা প্রিন্সিপালস আছে যেগুলো সাধারণত ব্যবহার হয় না। একটু এই 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 প্রিন্সিপালস গুলাই হচ্ছে। তো চলেন আমরা হচ্ছে নেক্সট আলোচনায় যাই। এরপরে হচ্ছে চলেন ডিজাইন এলিমেন্ট জিনিসটা কি। এলিমেন্ট হচ্ছে ডিজাইনের উপাদান, যেই উপাদানগুলো না থাকলে একটা ডিজাইন মানে সম্পূর্ণ হয় না, অথবা সেটাকে আমরা ডিজাইন বলি না। যেমন আমরা যদি মনে করেন যে গরু মাংস রান্না করবো, তো গরু মাংস রান্না করতে গেলে আমাদের যেই যে উপাদানগুলো লাগবে, যেমন তেল, মশলা, হলুদ, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, যা লাগবে, এই প্রত্যেকটা এলিমেন্টের কোনো একটা এলিমেন্ট যদি কম থাকে, রান্নাটা কিন্তু পরিপূর্ণ হবে না। ঠিক আছে, পরিপূর্ণ হবে না। কি হবে, আপনি খাইতে পারবেন, হয়তো বা লবণ একটু কম হলো, আপনি পেট ভরবে খাইতে পারবেন, চালাই নিচ্ছেন, মাইনে দিচ্ছেন, এরকম ব্যাপার। সো এই জন্য ডিজাইনের এলিমেন্ট যতগুলো আছে, কিছু কিছু এলিমেন্ট আছে কম্পালসারি। মনে করেন যে আপনি গরু মাংস রান্না করবেন, আপনার মাংসই নাই, বাকি সব মশলা আছে, তাইলে ওটা তো আর খাইয়ে চালাইতে পারবেন না। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেইগুলা এলিমেন্ট কম্পালসারি, এলিমেন্ট থাকতেই হবে, না থাকলে ওইটা ইয়া হবে না, মানে কি বলে, ডিজাইন হিসাবে আমরা কাউন্ট করতে পারবো না। সো ডিজাইন এলিমেন্টের ভিতরে লাইন যে জিনিসটা আছে, লাইন জিনিসটা কম্পালসারি না যে এটা থাকতেই হবে, এরকম কিছু না। সো লাইন একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, কিন্তু এটা থাকতেই হবে এই ধরনের কোনো কিছু না। লাইন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ডেকোরেশন টাইপের কিছু করতে পারি, অথবা আমরা ডিভাইডেড ডিভাইডেড টাইপের কোনো কিছু ব্যবহার করতে পারি। সো লাইন জিনিসটা একটা এলিমেন্ট, কিন্তু এটা বাধ্যতামূলক না। আচ্ছা, এরপরে দেখেন শেপ যেটা আছে, শেপ একটা মোটামুটি বলা চলে কম্পালসারি এলিমেন্ট। সো শেপ দুই ধরনের হয়ে থাকে, আমরা আলোচনা করছিলাম, একটা হচ্ছে জিওমেট্রিক আর একটা হচ্ছে অর্গানিক। অর্গানিক জিওমেট্রিক শেপ জিনিসটা কি সেটা আমরা জানি। সো একটা ডিজাইনের মধ্যে অবশ্যই একটা শেপ থাকতে হবে। ঠিক আছে, সো ওই ডিজাইনটা কোন শেপের হবে, কোন সাইজের হবে, এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। তারপরে আসা হচ্ছে টেক্সচার। সো টেক্সচার হচ্ছে একটা ডিজাইনের বিভিন্ন ধরনের ফিল দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের ফিলিংস দেওয়ার জন্য। সো ওই ডিজাইনটা কেমন ফিলিংস এর হবে, বা ওই ডিজাইনটা দেখে মানুষ কেমন ফিল পাবে, এইটা দেওয়ার বোঝানোর জন্য হচ্ছে মোটামুটি টেক্সচারটা ব্যবহার করা হয়ে থাকে। টেক্সচার ব্যবহার না করলেও আমাদের ডিজাইনটা আর কি পরিপূর্ণ একটা ডিজাইন হিসেবে থাকবে। ঠিক আছে, সো টেক্সচার সাধারণত আমরা খুবই কম ব্যবহার করে থাকি ডিজাইনে। কিন্তু একটা ডিজাইনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কালার। তো কে যেন বলছিলেন 60-30-10 রুলস নিয়ে আলোচনা করতে। তো আমি আগের দিন হচ্ছে বিয়ের বরযাত্রীর গল্প পড়ছিলাম মনে হয়, আপনি ছিলেন না দিন ক্লাসে। খাবার সামনে রেখে খাবার দেবে কিনা তার আগেই আপনি লাফালাফি শুরু করেন। একটু ধৈর্য ধরে থাকবেন। সো একটা ডিজাইন মানে ডিজাইনের কম্পালসারি এলিমেন্টের ভিতরে একটা হচ্ছে কালার। সো কালার না থাকলে সেই জিনিসটা কিন্তু ডিজাইনটা ডিজাইন হবে না, এটা সাদা কালো ডিজাইন। ঠিক আছে, সো কালারের ব্যবহারের যে রুলস আছে, 60-30 রুলস বা 1/3 রুলস যেটাকে বলে। সো 1/3 রুলস বলতে কি, একটা ডিজাইনের মধ্যে আপনি সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে, বা মানে একদম প্রফেশনাল প্রেজেন্টেশন আপনি করতে পারবেন এই 3টা কালার ব্যবহার করে। এখন এরপরেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেক সময় কালার, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা যাইতে পারে বা থাকতে পারে। হ্যাঁ, সো ওটা হচ্ছে পরের কথা। আপাতত আমরা মাথায় রাখবো কি, আমরা একটা ডিজাইনে সর্বোচ্চ 3টা কালার ব্যবহার করি। সো 60-30 রুল যেটা, 60 হচ্ছে আপনার ডিজাইনের মাদার কালার বা মেইন কালার, ব্র্যান্ড কালার যেটাকে বলে। আমরা যখন একটা ব্র্যান্ড ক্রিয়েট করি,
কোন একটা লোগো ব্র্যান্ডিং ক্রিয়েট করি, সেখানে একদম মেইন থিম একটা কালার থাকে, ওইটা হচ্ছে 60% কালার আপনি ব্যবহার করবেন আপনার মেইন থিমের কালার। তারপরে হচ্ছে সেকেন্ডারি কালার যেটা থাকে সেই কালারটা ব্যবহার করবেন 30%। আর অপশনাল কালার যেটা হইতে পারে সেটা সাদা, হইতে পারে সেটা কালো, অথবা অন্যান্য যে কালার আছে সেটা হইতে পারে, ওইটা আপনি 10% ব্যবহার করবেন। এই ওভারঅল মিলাইয়ে আপনার পরিপূর্ণ ডিজাইনটা 100% হইতে হবে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার কালারের মধ্যে 60% ব্যবহার হয়েছে এটা, 30% এটা, বা 10% এটা? এটা কিন্তু বোঝা খুবই সহজ। আমরা যদি এখানে এই ডিজাইনটা দেখি, দেখেন এখানে কিরকম কি ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন এই ইয়েলোটা ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি। ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু ব্ল্যাকটা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট এটা কিন্তু কাউন্টেবল হয় না কালারের রুলস এর ভিতরে, বা আপনার বেস কালার হিসেবে ধরা হয়, এটা কিন্তু নর্মালি থিওরির মধ্যে ধরা হয় না। সেখানে ইয়েলো কালার দেখেন লেখাটা এবং এই মডেলের বডি যেটা আছে পুরো জিনিসটা হচ্ছে বেস কালার হিসাবে বা মেইন কালার হিসাবে 60% ধরা হয়েছে, এবং বাকি পুরো জিনিসটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে কভার করা হয়েছে। ঠিক আছে, সো এখানে দেখেন যদি আমি থিম কালার ধরি, রেড যেটা আছে রেড থিম কালার, এবং হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক, এই দুইটা দিয়ে বাকিটা পূরণ করা হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন এখানেও কিন্তু রেডটা হচ্ছে 60% ব্যবহার হয়েছে, হোয়াইট 10%, এবং আদার্স হচ্ছে 30%, যে আকাশি কালার টাইপের যে জিনিসগুলো ব্যবহার করেছে। একদম আমি এর আগেও বলছি কি শতভাগ থিওরি প্রিন্সিপালস বা রুলস মেনে আমরা কখনোই ডিজাইন করি না, বা শতভাগ রুলস বাই রুলস ডিজাইন হয় না। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের, যে অন্যান্য ডিজাইন যদি এই ধরনের ডিজাইন যদি দেখি, দেখেন এখানে ব্লু এবং হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক ব্যবহার করা হয়েছে। সো ডিজাইন গুলো দেখে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি তাহলে আমরা খুব সহজে মিলাইতে পারবো। এখানে দেখেন সাদা, হলুদ আর হচ্ছে এই যে এটা কি বলে যে বেগুনি বা পার্পল কালার যেটা বলে, এই টাইপের ব্যবহার করা হয়েছে। সো এটা হচ্ছে মূলত একটা ডিজাইনের 60-30-10 রুলস, কতটুকু কত পার্সেন্ট এবং কি ধরনের কালার ব্যবহার করবেন, এটা হচ্ছে সিস্টেম। সো ডান পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এখানে 60% গ্রে কালার ব্যবহার করা হয়েছে, যেমন এখানে ফ্লোরে, তারপরে ওয়ালে, এদিকে উইন্ডোতে, সবগুলা মিলাই 60% অলমোস্ট বেশিরভাগ কালারটাই হচ্ছে এখানে গ্রে কালার। তারপরে 30% ব্যবহার করা হয়েছে এর ভিতরে যে এলিমেন্ট গুলো আছে ছোট ছোট, যেমন টেবিল আছে, তারপরে ওই যে পাশে বুকশেলফ বা এখানে কিচেন শেলফ যেটা আছে, তো এই ধরনের যে জিনিসগুলা এইগুলা হচ্ছে 30%, আর 10% জাস্ট ফ্লোরের একটা ম্যাট ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার 60-30 রুলস। ঠিক আছে, সো আপনি যখন ব্যবহার করবেন কালার গুলা, এই রুলসটা ফলো করে ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনার ডিজাইনে মনে হয় যে দুই ধরনের কালার আপনি ব্যবহার করবেন, অনলি টু কালার, সেক্ষেত্রে আপনি 60-40 ডিরেক্ট 60-40-তে চলে যাবেন। ঠিক আছে, 60-40-তে গেলে হবে। আর যদি মনে করেন যে আপনার আরো বেশি কালার প্রয়োজন, তাহলে এই জিনিসটাকে আরো ডিভাইড করে নিতে পারেন। দেখেন 5টা কালার ডিভাইড করেন, অথবা 4টা কালার ডিভাইড করেন। 4টা কালারে ডিভাইড করলে আপনি এখানে 50-50, তারপরে 10 দিতে পারেন, সরি 15-15, তারপরে 10, মানে 60, যেটা এই 60টাকে অবশ্যই মেইন যে ফোকাস ব্র্যান্ডিং কালার এটাকে স্থির রাখতে হবে। 60% আপনার মূল কালার ব্যবহার করে বাকিগুলোতে যাইতে হবে। আচ্ছা, এরপর আসা হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি জিনিসটা কি? কালার সাইকোলজি, সো কালার সাইকোলজি হচ্ছে কি, যে একটা কালার অ্যাকচুয়ালি কি কি ধরনের জিনিস রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে কালার সাইকোলজি। ওই কালারটা দেখে আপনি কি কি বুঝেন। ঠিক আছে, সো কালারটা দেখে আপনি যেটা বুঝেন সেটা হচ্ছে কালার সাইকোলজি, বা ওই কালারটা স্যার ইমেজ কালার কি কাউন্টেবল? ইমেজ কালার বলতে, ইমেজ কালার বলতে কোনটা বোঝাচ্ছেন আমি বুঝি নাই। একটু বুঝাই বলেন তো, ইমেজ কালার বলতে কোনটা বোঝাচ্ছেন? ডিজাইন এলিমেন্ট মনে হয়। আচ্ছা, হয়তো বা, যাই হোক। সো দেখেন কালার সাইকোলজি এখানে বেশ কয়েকটা কালারের এরকম দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, যে কোন কালারটা কোন কোন সাইকোলজি রিপ্রেজেন্ট করে। যেমন পিঙ্ক কালারটা কোন সাইকোলজি রিপ্রেজেন্ট করে, বা কি কি জিনিসের ক্ষেত্রে কোন কোন ইন্ডাস্ট্রিতে বা কি কি ধরনের ডিজাইনে পিঙ্ক কালার ব্যবহার হয়, কোন কোন ডিজাইনে হোয়াইট কালার ব্যবহার হয়, সিলভার, ইয়েলো, তারপরে ব্লু, রেড, গ্রিন, এই ধরনের, মানে কোন কালারটা ইমেজের ভিতরে যেসব কালার থাকে সেটা কি ডিজাইনের কালার হিসাবে ধরা হয়।
হ্যাঁ, সেটা হতে পারে যদি এটা আপনার প্রোডাক্ট রিলেটেড হয়। মনে করেন যে আপনি মোজোর একটা ব্র্যান্ডিং ডিজাইন করবেন, বা মোজোর একটা বোতলের হচ্ছে ইয়া ডিজাইন করবেন, আপনি সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন করবেন, সেক্ষেত্রে মোজোর একটা ছবি থাকবে। তো মোজোর ছবি তো দেখবেন কি আছে, লাল কালো হলুদ আছে। তো এটা এই ইমেজটা তো অবশ্যই আপনাকে তখন ব্র্যান্ডিং এর উপরে ফোকাস দিতে হবে সবচেয়ে বেশি, রেড কালার যেটা সেটার উপরে। তো আপনার ছবি যদি ক্লায়েন্ট দিয়ে দেয় এবং ছবিটা যদি অবশ্যই আপনার কি বলে এটা ব্র্যান্ডিং এর প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইমেজের কালারটা কাউন্টেবল বা কাউন্ট করা উচিত। আমরা এখানে এক্সাম্পলটা দেখলেই বুঝবো, দেখেন এই যে নিচে যে এক্সাম্পলটা, ইমেজের কালারই কিন্তু এখানে কাউন্ট করা হয়েছে এই রুলস। ঠিক আছে। সো এটা ডিপেন্ড করা হচ্ছে যে আমরা কোন ধরনের ডিজাইন করতেছি সেটার উপরে। সো কালার সাইকোলজির ভিতরে আমরা এই এই জিনিসগুলো একটু নিজেরা ইয়া করবো আর কি, পড়াশোনা করার চেষ্টা করব যে কালার সাইকোলজি কোনটা কখন কোথায় ব্যবহার হয়, কেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা একটু বলে দিই। যখন কোনো ক্লায়েন্ট, একদম নতুন ক্লায়েন্ট মনে করেন যে কোনো একটা ইয়া দিবে, নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করবে, সো ব্র্যান্ড ক্রিয়েট করার পরে অনেক সময় ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে থাকে যে কালারটা হচ্ছে ডিপেন্ড অন দ্য ডিজাইনার্স আইডিয়া। সো আপনার ডিজাইনার যে আইডিয়া দিবে বা যে ধরনের কালার আপনাকে সাজেস্ট করবে সেটাই সেই ক্লায়েন্ট নিতে প্রস্তুত আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আইডিয়াগুলো বুঝতে হবে যে ক্লায়েন্টের প্রোডাক্টটা বা ক্লায়েন্টের ব্র্যান্ডটা কোন ধরনের হইতেছে। যদি এটা হয় যে সিকিউরিটি টাইপ, তারপরে হচ্ছে আপনার ট্রাস্টেড অথবা আম, কি বলে ট্রানজেকশন রিলেটেড ইস্যু, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইয়া দিতে পারি, ব্লু কালার ব্যবহার করতে পারি। তারপরে এমন যদি হয় যে অ্যাকশন টাইপের, কনফিডেন্স ডেঞ্জারাস কিছু বা এনার্জেটিক কিছু, তাহলে আমরা রেড কালার ব্যবহার করতে পারি। যদি এমন হয় যে রিল্যাক্সেশন, ব্যালেন্স, তারপরে হেলদি, অর্গানিক, ন্যাচারাল, তাহলে আমরা গ্রিন কালার ব্যবহার করতে পারি। সো তারপরে যদি এমন হয় যে ফেমিনিন, বিউটিফিকেশন, তারপরে ওয়েমেন বা গার্লস রিলেটেড প্রোডাক্ট বা এই ধরনের কিছু থাকে, তাহলে আমরা কোন কালার ব্যবহার করতে পারি বলুন তো দেখি। স্যার স্ক্রিনটা একটু জুম করেন, স্ক্রিন জুম করবো না, স্ক্রিন আমি দিয়ে দিবেন, সমস্যা নেই। গোল্ড কালার না, না স্যার গোল্ড কালার না, মহিলা মানুষের জন্য গোল্ড কালার সি, আপনার তো বিয়ে হবে না ভাই, আপনার রুচি খারাপ। পিঙ্ক কালার, পার্পল কালার। জাস্ট পিঙ্ক কালার, ঠিক আছে, পিঙ্ক, অনলি পিঙ্ক ইজ রিয়াল। যখনই আপনি ফেমিনিন, ওয়েমেন, গার্লস এই টাইপের কোনো কথা আসবে, পিঙ্ক কালার ছাড়া কোনো কিছু চিন্তাই করবেন না। আর গোল্ড কালারটা ব্যবহার হয় সাধারণত হচ্ছে কি লাক্সারিয়াস টাইপের যে জিনিসগুলো আছে, লাক্সারিয়াস টাইপ, দামি দামি প্রোডাক্ট অথবা দামি দামি ব্র্যান্ড যেগুলো আছে, একদম রেয়ার টাইপের, এই জিনিসগুলোতে হচ্ছে গোল্ড কালার ব্যবহার করা হয়, গোল্ডেন কালার। ঠিক আছে। সো লাক্সারিয়াস, একদম বড়লোক বড়লোক একটা ভাব। তো বেশিরভাগ আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে বেশিরভাগ জুয়েলারি সবগুলার লোগোতে দেখবেন গোল্ডেন কালার ব্যবহার করা হয়, একটু খেয়াল করে দেখবেন। ঠিক আছে। সো আর ব্ল্যাক কালার তো ব্যবহার করা হয় মোটামুটি সবকিছুর সাথেই যায়, নিরিবিলি বসে থাকা, শুয়ে থাকা, তারপরে হচ্ছে দুঃখ কষ্ট, আনন্দ বেদনা সবকিছুর ভিতরেই মোটামুটি আমাদের ব্ল্যাক কালারটা ব্যবহার হয়। এর বাইরে আদার্স যা যা আছে সেই জিনিসগুলা হচ্ছে আমরা একটু আলাপ আলোচনা করে দেখে নিব। তো যতটুকু গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দিয়ে দিব এগুলা, ঠিক আছে, আপনারা একটু নিজেরা বোঝার চেষ্টা করবেন। আর এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি যেটা হচ্ছে কালার হুইল। কালার হুইলের মধ্যে কি কি থাকে, তিন ধরনের কালার থাকে, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার আর হচ্ছে টার্সিয়ারি কালার। দেখেন এখানে দেওয়া আছে প্রাইমারি কালার হচ্ছে এই যে ইয়েলো, রেড, তারপরে ব্লু যেটা দেওয়া আছে, এই ধরনের রেড, গ্রিন, ব্লু। সেকেন্ডারি কালারটা আবার ভাবি যাবি আছে। এইগুলা মোটামুটি মুখস্থ রাখার জিনিস না, কাজকর্ম করতে করতে আমরা এক সময় আস্তে আস্তে সবকিছু শিখে যাব। সো এরপরে এলিমেন্টের ভিতরে আরেকটা কি জিনিস আছে, সেটা হচ্ছে সাইজ বা টাইপোগ্রাফিক স্কেল, যেটা আমরা ফন্টের সাইজটা কিভাবে ব্যবহার করব, কতটুকু কি পরিমাণ ব্যবহার করব, সেই জিনিসটা হচ্ছে সাইজ স্কেল। একটু আগে বলছিলাম যে আমাদের রিপিটেশনের যে ব্যাপারটা, যে যখন আমরা টাইটেলের ফন্ট ব্যবহার করব, টাইটেলের সাইজ ব্যবহার করলাম এখানে 10, তারপর ডিসক্রিপশনে ব্যবহার করলাম হচ্ছে 5। তো এই যে সাইজের যে ব্যাপারটা, স্কেলিং এর কোনটা কত পার্সেন্ট রাখবো বা কোনটার সাথে রেশিও কিভাবে কি রাখবো, এটা হচ্ছে সাইজের ব্যাপারটা। জাস্ট এখানে মানে চোখের আন্দাজে যতটুকু দেখতে ভালো দেখা যায়, এগুলোর কিন্তু নির্দিষ্ট রুলস নাই যে আপনি A4 পেজে ডিজাইন করতেছেন বা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছেন, আপনার টাইটেলের সাইজ এর চেয়ে বড় হইলে আপনার ডিজাইনটা সুইটেবল হবে না, বা এর চেয়ে ছোট হইলে আপনার ডিজাইনটা ভালো দেখা যাবে না, এরকম কোনো রুলস রেগুলেশন নাই। তবে অবশ্যই টাইটেল এবং
ডিসক্রিপশন বা আদার্স যে ফন্ট গুলা যে টেক্সট গুলো থাকবে সেইগুলোর একটা সামঞ্জস্যতাপূর্ণ বজায় রাখতে হবে। আচ্ছা, স্পেস এর কথা বলছিলাম আমরা, হোয়াইট স্পেস, তারপরে হচ্ছে নেগেটিভ স্পেস। আর একটা জিনিস থাকে, হোয়াইট স্পেস হচ্ছে কি, যে একটা ডিজাইনের চার সাইড আশেপাশে যে ফাঁকা জায়গা থাকে এটা হচ্ছে হোয়াইট স্পেস। আর নেগেটিভ স্পেসটা হচ্ছে যখন কোনো একটা এলিমেন্ট নেগেটিভলি প্রেজেন্ট করা হয়, নেগেটিভলি দেখানো হয়, যে মানে মনে হবে যেন অ্যাকচুয়ালি জিনিসটা বানানো না, কিন্তু এরকম এটা আসলে এটা বর্ণনা করা যায় না। আমি একটু ইয়া করে লিখে দেখাই। নেগেটিভ স্পেস লোগো ডিজাইন, দেখেন এটা আসলে মানে বর্ণনার বাইরে। তো এখানে দেখেন কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে একটা কলমের মতো মনে হচ্ছে, যে মাঝখানে কলম আছে, কিন্তু আবার যদি আপনি মনে করেন যে এখানে একটা ফক্স বা খেকশিয়ালের মাথা কিন্তু মাঝখানে আছে নেগেটিভলি। তো এই যে মাঝখানে যে জিনিসটা দেখা যাচ্ছে একটু ভাসমান অবস্থায় আছে, মনে হচ্ছে যেন কিছু একটা আছে কিন্তু ফাঁকা, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ স্পেস। এই জিনিসগুলোকে বলে নেগেটিভ স্পেস। এখানে দেখেন যেমন একটা মাছের অবয়ব আছে, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। এখানে দেখেন ফেডেক্স এর লোগোর মধ্যে একটা অ্যারো চিহ্ন আছে, এই যে এটা যদি দেখে দেখেন, এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। এই ধরনের একটা এলিমেন্টের মধ্যে যে বিভিন্ন নেগেটিভলি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা, এটা হচ্ছে নেগেটিভ স্পেস। দেখেন শিফট এদিক ওদিক উপর নিচে আশেপাশে যে জিনিসগুলো যাচ্ছে, এগুলাকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। সো এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা তো হচ্ছে একদমই মোস্ট কম্পালসারি, একদম একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কারণ লেখালেখি ছাড়া তো আমরা কোনো কিছুরে ঠিকঠাক মতো বুঝাইতে পারবো না। জাস্ট কালার দিয়ে বা শেপ টেপ রেখে যদি রেখে দেই, তাহলে জিনিসটা কিন্তু বুঝাইতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি কি বোঝানো যাচ্ছে বা কি। সো টাইপোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। টাইপোগ্রাফি নিয়ে আমরা মনে হয় আলাপ আলোচনা করছিলাম সেদিন ক্লাসে, যে ফন্ট কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ফন্ট কি কি ধরনের হয়ে থাকে, কোন কোন ক্যাটাগরির হয়ে থাকে। সো ওই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের থিওরি অ্যান্ড প্রিন্সিপালস এর গল্প। যতটুকু একদম শর্টেজ, এটা এর চেয়ে শর্ট আর থিওরি প্রিন্সিপালস হয় না। একদম অল্প যে জিনিসগুলো ব্যবহার করা জরুরি বা আমাদের আমাদের জানা জরুরি, অ্যাজ এ বিগিনার ডিজাইনার বলি বা ইন্টারমিডিয়েট লেভেলের ডিজাইনার বলি, এই ডিজাইনার হিসাবে আমাদের যে জিনিসগুলো জানা দরকার এইটুকু আমরা জানি। আমরা ইলাস্ট্রেটরে কিভাবে বানাইতে পারি সব, এবং প্যাটার্ন গুলো দিয়ে কিভাবে ফিল করতে পারি, চলেন আমরা একটু আইডিয়া নিয়ে দেখি। ঠিক আছে, তো এই প্যাটার্নটা কিভাবে যেন বানাই, 1 2 3 4 5 6। তো এই প্যাটার্নটা চলেন যদি আমরা একটু বানানোর চেষ্টা করি, হবে কিনা আমি শিওর না। ওকে, 6টা। প্রথমত প্যাটার্ন বানানোর শুরুতে একটা চিন্তা করতে হবে যে যে প্যাটার্নটা আমরা বানাবো এই প্যাটার্নের একটা বক্স বা একটা অংশ কিভাবে বানানো হয়েছে, ওই অংশটারে আমরা রিপিট করে বিভিন্ন রিপিট রিপিট করে করে ধরে আমরা বানাবো। ঠিক আছে, সো এটারে আমরা হচ্ছে স্ট্রোকে কনভার্ট করে শুধু স্ট্রোক, কালো স্ট্রোক রাখি, একটু মোটা করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই বরাবর লাইন টেনে নিই, সবগুলো বরাবর লাইন টেনে দিই। দেওয়ার পরে আমরা শেপ বিল্ডার টুল শিখছিলাম, একটা দুইটা তিনটা, শেপ বিল্ডার টুলস শিখছিলাম আমরা গতদিনে। শেপ বিল্ডার টুলস দিয়ে সরি, এটারে মাইনাস করে দিই, এটারে মাইনাস করে দিই, আর এটারে মাইনাস করে দিই। দেখেন একটা বক্স হয়েছে না, মোটামুটি আমাদের একটা বক্স হয়েছে। এখন এখানে আর কি কি অবস্থায় আছে, দুইটা করে লাইন আছে। সো দেখেন এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুল নিব, এটা যদি খারাপ করে দেই, সরি, এই বরাবর একটা লাইন দিই, সেম জিনিসটাকে এই পাশে রিপিট করে দিই। রোটেট টুল দিয়ে আমি ঘুরাই নিছি। ঠিক আছে, কনফিউজ হবেন না কেউ। হুম, এটুকুই থাক, পুরো জিনিসটা আমরা এটুকু বানানোর পরে এখন হচ্ছে কন্ট্রোল জি কে গ্রুপ করলাম। গ্রুপ করে চলেন আমরা এখানে অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পরে দেখেন প্যাটার্ন, এন্ড দেন এখান থেকে মেক। ওকে, মেকে আসার পরে দেখেন এরকম বক্স হয়েছে কয়েকটা। সো এই গ্রিড থেকে আমরা এখান থেকে হচ্ছে ব্রিক বাই রো এই টাইপের একটা সেটিংস করে দিব, এবং এখান থেকে একটা লাইনে কতগুলো থাকবে, 1/3 1/4 হাফ এরকম থাক। দেওয়ার পরে এখন পজিশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে আপনার
কোনটার পাশে কোনটা থাকবে বা কতটুকু ফাঁকা টাকা থাকবে, উপরে নিচে কতটুকু ফাঁকা থাকবে, এটা এখান থেকে সিলেক্ট করে দেন। জাস্ট মাউস নিয়ে এখানে চাকা ঘোরাচ্ছি, ঠিক আছে? যেন রিপিট হওয়ার পরেও এটা বোঝা না যায়, মনে হবে যেন একটাই লাইন আছে, এরকম ব্যবস্থায় থাকতে হবে, ঠিক আছে? এটুকু দিলাম। স্কেল টাইলটা 414, আর এখানে হচ্ছে 365 টাইপের কিছু একটা ছিল। হুম। আচ্ছা, এখান থেকে যদি আমরা এটা হচ্ছে মনে করেন যে আমাদের প্যাটার্ন মোটামুটি এইটুকু হলেই হচ্ছে। এখন কপি কতগুলো দিব আমরা? 9:9 যদি কপি দিই, দেখেন অনেক বড় বা অনেক পেজ বড় বড় করে কপি হচ্ছে। এখান থেকে ছোট কপিও রাখতে পারি, আপাতত 7:7 রাখলাম। রাখার পরে এটা এখন অফ করে দেন, এখানে কেটে দিয়ে এখান থেকে ডান যে অপশনটা আছে ডান করে দেন। সো আপনার প্যাটার্ন তৈরি হয়ে গেছে, তৈরি হয়েছে। এখন আপনি এটারে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পরে প্যাটার্নটা অ্যাপ্লাই হবে শেপের মধ্যে। সো আমরা একটা শেপ নিব, এখান থেকে শেপ নিলাম। স্ট্রোক কালার তো হবে না, এটা হবে ফিলের মধ্যে। ফিলের মধ্যে নিচে একদম লাস্টে দেখেন আপনার প্যাটার্নটা চলে আসছে। সেটা যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারবেন আপনি। দেখেন পুরো পেজে বলেন, এটা হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে? সেটা যদি আমি মনে করি যে আমি একটা গোল সার্কেলের মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সেই রকম ভাবে প্যাটার্ন ফিল করা যায়। এই এই প্যাটার্ন গুলো হচ্ছে ইসে সেল হয়, এরকম সেম ওয়ে তো তার হইলো এখান না। থেকে তো মনে হয় সাইজটা ছোট বড় করা যাবে না, না? হ্যাঁ, সাইজ ছোট বড় করা যাবে, সমস্যা নেই। এই যে ইসলামিক কিছু প্যাটার্ন ডিজাইন আছে, মানে প্যাটার্নের ক্ষেত্রে পেজ সাইজ কি না, পেজ সাইজের কোনো নির্দিষ্ট ইয়া নেই। পেজ সাইজের কোনো নির্দিষ্টতা নাই, কারণ প্যাটার্নটা তো বসবে হচ্ছে সাধারণত কিসের উপরে, আপনার যেই সাইজের পেজ নিবেন সেটার উপরে প্যাটার্ন বসবে, ঠিক আছে? তো ইসলামিক যে প্যাটার্ন গুলো আছে এগুলো বিভিন্ন ইসলামিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হয়। প্যাটার্ন বানানোর সিস্টেম একটাই, যেটা দেখালাম এটা হচ্ছে প্যাটার্ন বানানোর সিস্টেম। এখন আপনি কোন ডিজাইনটা করবেন বা কোনটা দিয়ে বড় ছোট করবেন সেটা হচ্ছে আপনার আপনার উপরে নির্ভরশীল। সো আরেকটা যদি আমরা বানাই, এই যে বড় ছোট করা, এই যে এখান থেকে ছোট বড় করা যাবে। এখন আপনি মানে আপনি চাচ্ছেন যে বক্স যেটা বানাইছেন এটাকে যদি মডিফাই করতে চান, সেটা বলতেছেন, তাহলে এই যে সোয়াসের মধ্যে যেটা আসছে এর উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনি অরিজিনাল যে ডিজাইন ওইটা ওপেন হবে, এটা ছোট করে দিতে হবে। এটা যদি ছোট করেন, ছোট করার পরে এখন এইগুলার আবার কাছাকাছি নিয়ে এসে বসাই দিতে হবে। আপনি মানে এটার কথা বলতেছেন ছোট বড় করা যাবে কিনা? মডিফাই করা যাবে, সাইজ রিসাইজ সবকিছু করা যাবে, এগুলা কাছাকাছি নিয়ে আসে না। তার প্যাটার্নে কি কালার চেঞ্জ করা যায়? আপনার এখানে ব্ল্যাক আছে, আমি হ্যাঁ গোল্ডেন বা হ্যাঁ, হোয়াইট করতে পারবো। অবশ্যই কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এগুলা কাছাকাছি নিয়ে এসে বসান, ছোট বড় করতে পারবেন, কালার চেঞ্জ, তারপরে স্ট্রোকের সাইজ ছোট বড় করতে পারবেন। আমি এখানে স্ট্রোক রাখছি তো। So, আপনি যদি মনে করেন স্ট্রোকটারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলবেন, করলেন। এবার আপনি গোল্ডেন যে ইয়া ছিল আমাদের, দাঁড়ান, গোল্ডেন যে কালারটা বানাইছি এই কালারটা আমরা সোয়াসের ভিতরে বসাই দিই। এখান থেকে জাস্ট সোয়াসে বসান, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়েছে। হুম, তাহলে এটা দিয়ে এই কালারটা দেওয়া যাবে না। এটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে এর উপরে ডাবল ক্লিক করেন। এখন অরিজিনাল যে ডিজাইনটা ছিল এটার উপরে কালার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? জাস্ট ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে তারপরে কালার অ্যাপ্লাই করতে হবে, এগুলো তো অলরেডি প্যাটার্ন। স্যার আরেকবার রিপিট করেন প্লিজ। আচ্ছা দেখেন, আপনি যখন প্যাটার্নটা বানানো হয়ে গেল, বানানো হওয়ার পর আপনার প্যাটার্নটা কিন্তু আসবে হচ্ছে এই এর মধ্যে, এই যে এখানে যে প্যাটার্নটা আছে, আচ্ছা সোয়াস আছে, সোয়াসের মধ্যে প্যাটার্নটা থাকবে। So, আপনি বানাইছিলেন একটা, এই জিনিসটা রিপিট করছেন, 7 বার কপি করছেন, ঠিক আছে? সো এই একটাকে আপনি কালার চেঞ্জ করবেন, ডাবল ক্লিক করে ভিতরে ঢোকার পরে একটারে কালার চেঞ্জ করবেন, তাইলে বাকি প্যাটার্নটা আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আবার ডান করে দিবেন, আই ড্রপ থেকে এখানে কি থাকবে চেঞ্জ না। করার কোনো অপশন আছে কালার নেয়ার? অবশ্যই আছে, আপনি এটা ওপেন করার পরে তো আইড্রপে পাবেন। এখানে সিলেক্ট করলেন, এরপর আইড্রপার নেন, আইড্রপার নিয়ে আপনি যে কালার মন চায় সেই কালার দিয়ে বেড়ান, এদিক ওদিক যেটা মন চায়, স্যার বুঝতে সমস্যা নেই। পারছি, ক্লিয়ার।
ডাবল ক্লিক করে আগে ওপেন করে ওটা সিলেক্ট করতে হবে, তারপর আপনি যা খুশি তাই করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্যাটার্ন। আরেকটা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, প্যাটার্নটা বেশ ভালো এবং একটু পরিচিত থেকে। আচ্ছা, এটারে আমরা হচ্ছে 15 দিলাম। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ব্যাস এতটুকু। এই পুরো জিনিসটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এরপরে চলে আসেন অবজেক্ট, এখান থেকে হচ্ছে প্যাটার্ন এন্ড দেন মেক। ওকে, এবার এইগুলারে কাছাকাছি নিয়ে আসেন, একটার উপর আরেকটা। ফিল কালার স্টক কালার দুইটাই কিন্তু ছিল, দুইটা কালারই না থাকলে এই ধরনের এরকম জিনিস হবে না, রিপিটেড। এটা আপনারা অনেক জায়গাতে দেখে থাকবেন, এরকম একটা প্যাটার্ন। স্যার আগের প্যাটার্নটা যখন করছিলেন একটা আরেকটা গার উপরে উঠে যাচ্ছিল, এটা যে আপনার ভিতরে ঢুকে যাচ্ছে স্যার। এটা ভিতরে ঢুকে যাচ্ছে কারণ ওই যে ফিল কালার রয়েছে, তো একটা নিচে দিয়ে একটা যাচ্ছে, যে কারণে ফিল কালার। আগেরটাতে শুধু স্টক কালার ছিল, ফিল কালার ছিল না, এই জন্য। ঠিক আছে, দেখেন এখানে এই যে ফিল কালার, ফিল কালারটা সাদা দেওয়া, আমি যদি ফিল কালার লাল করে দিই এটা তো হবে না। জি স্যার, বুঝছি। এই প্যাটার্নের ভিতরে আসেন, আগে অ্যাপ্লাই করে নিই, স্টকটা অফ করে দেই। এটাতে হচ্ছে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে ডাবল ক্লিক করেন। এখানে আমাদের যে অরিজিনাল যে ডিজাইনটা ছিল, এটাতে ফিল কালার সাদা, ফিল কালারটা যদি আমি লাল করে দিই, দেখেন একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে লাল কালার। ঠিক আছে, যদি ফিল কালারটা টোটালি অফ করে দেই, তাহলে দেখেন একটা ভিতরে একটা ঢুকে যাবে আগেরটার মতো। যখন ফিল কালার অ্যাপ্লাই করা হচ্ছে, তখন আগের জিনিসগুলো দেখা যাচ্ছে না, মানে একটার ভিতরে কি আছে বা একটার উপরে কি আছে এটা দেখা যাচ্ছে, যে কারণে আপনার এই জিনিসটা, পুরো জিনিসটা দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, সো এরকম ভাবে কিছু কিছু জিনিস নিয়ে আপনারা নিজেরা নিজেরা ট্রাই করতে পারেন। এগুলার অপাসিটি কম বেশি করে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে, এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড হিসাবে অনেক কিছু ব্যবহার করা যায়। সো আপনারা চেষ্টা করবেন সিম্পল সিম্পল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বানানোর চেষ্টা করবেন। এখানে যেমন একটা হচ্ছে বক্স বানায় বাকিগুলা রিপিট করা, সো ওই ধরনের জিনিস যদি আমরা বানাইতে চাই, একটা বক্স আপনি কিভাবে বানাবেন, এখান থেকে ইলিপস নেন, ইলিপসের কালারটা সেম দেন, এবং এই এই দুইটা কর্নারে হচ্ছে স্মুথ এরকম করে দেন। আর্টবোর্ডের সাইজের কোনো ভেরিয়েশন ইয়া নাই, কি নির্দিষ্ট কোনো কথাবার্তা নাই। আচ্ছা, এরকম একটা, তারপরে হচ্ছে এরকম। তো পুরো জিনিসটারে হচ্ছে আমরা স্টোক কালারে কনভার্ট করব, এরকম স্টোক কালার পুরোটা করি। আশা করা যায়, ঠিক আছে, 10। এবং মাঝখানে যদি আমরা একটা স্টার দিতে চাই, যদি মাঝখানে এটা খুব একটা ইয়ে করবে না, ঝামেলা করবে না। সো পুরো জিনিসটা আমরা কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অবজেক্ট, আর এখান থেকে প্যাটার্ন দেন মেক। সাইজটা ছোট করে, সাইজটা ছোট করে এখান থেকে 7:7, এটা হচ্ছে ব্রিক, না স্যার এটা গ্রিড দিতে হবে, একটা পিছনে একটা লাগবে যেহেতু। 400, 400, একটার ভিতরে একটা ঢুকে গেছে। এবার হচ্ছে মাথায় মাথায় জয়েন করা, এই যে এটার ওই মাথায় এটার ওই মাথায়। হুম। আমি কোন কোন কর্নারে জয়েন করাইছি আপনারা একটু খেয়াল করেন, যে একটার সাথে এই যে কর্নারের সাথে এই কর্নার গুলো, তাই না? এবার যদি আমরা একটা ড্র করি বক্স, এবং এটাতে কালার দিব হচ্ছে ফিল কালার থেকে আমরা এই প্যাটার্নটা ব্যবহার করবো। দেখেন, বুঝছেন যে এটার মাথার সাথে ওইটার মাথা মিলছে। মাঝখানে যদি আমরা একটা স্টার দিয়ে দিই, এখন এটা ওপেন করেন, ওপেন করে এটার মাঝখানে একটা স্টার বসাই দিলে সবগুলোতে তো নর্মালি বসে যাবে কোনো কষ্ট ছাড়া। না, ঠিক আছে। সো জিনিসগুলারে একটা মাথা ধরতে হবে,
যে আপনার প্যাটার্নটা শুরু হয়েছে কোন জায়গা থেকে। জাস্ট প্যাটার্নের শুরুটা যদি আপনি ধরতে পারেন, আন্দাজ করতে পারেন, তাহলে আপনি ওই ধরনের জিনিস খুব সহজে বানায় ফেলতে পারবেন। এছাড়াও আরো অনেক ধরনের প্যাটার্ন আছে, এগুলো আপনারা একটু নিজের নিজের ট্রাই করবেন। প্যাটার্নটা জাস্ট মানে ওই বোনাস ক্লাস হিসাবে হয়ে গেল আজকে, আমার মনে ছিল না যে প্যাটার্ন করানো হয়নি। So, এই ধরনের জিনিস দেখেন, এই যে মাথায় মাথায় জয়েন করা, এই টাইপেরই কিন্তু আমাদেরটা বানানো হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে